এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন কোড নাম্বার 18-তে আজ ছিল এসএসসি মামলা। বিভিন্ন কারণ ছিল এসএসসি মামলার, একাধিক ইস্যু নিয়ে এই মামলাটি ছিল। আপনারা জানেন যে আজ চারটে সিনিয়র অ্যাডভোকেটও ছিলেন ওখানে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অনিন্দ্য কুমার মিত্র, সুবীর সান্যাল এবং প্রতীক ধর, আরও অন্য অ্যাডভোকেটরা এখানে কিন্তু ছিলেন। সেই মামলায় কি হলো, বিচারপতির পর্যবেক্ষণ কী, আর মিডিয়া যে খবরগুলো প্রকাশ করছে তার আসল খবর সরাসরি জেনে নিন অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের নিকট থেকে। স্যার আমাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন যে আজকে কি হয়েছে, যে এসএসসি পলিসি ডিসিশনের উপরে ভিত্তি করে এই বিষয়গুলো দাঁড়িয়েছে, বা বিচারপতি আরও কি বললেন, সম্পূর্ণ বিষয়টি বা যে আইনি বিষয়গুলো রয়েছে আপনারা এই ভিডিওতে শেষ পর্যন্ত জানতে পারবেন। দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আজকে এসএসসি মামলাগুলো যে পয়েন্টের ওপর ছিল মোটামুটি সেগুলোকে যদি সাম আপ করা হয় তাহলে একটা হচ্ছে আগে 2016-র রিক্রুটমেন্ট নোটিফিকেশান এবং রিক্রুটমেন্ট রুলসে 45% ছিল মিনিমাম কোয়ালিফিকেশান উইথ বিএড। সেটা 2025-এর রিক্রুটমেন্ট নোটিফিকেশান এবং রুলসে 50% মিনিমাম কোয়ালিফিকেশান উইথ বিএড হয়ে গেছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে। এবার যারা শিক্ষক, চাকরিহারা শিক্ষক এবং কোনো টেন্টেড লিস্টে যাদের নাম নেই তাদের বক্তব্য হচ্ছে যে আমরা তাহলে তো সুপ্রিম কোর্টের কাছ থেকে আমাদের এজ রিল্যাক্সেশন আমাদেরকে দেওয়া হলো, ঠিক আছে, কিন্তু এই ফ্রেশ রিক্রুটমেন্ট যেটা কোর্টের নির্দেশেই হচ্ছে সেখানে আমরা বসতেই পাচ্ছি না এই স্ল্যাবটার জন্য। এটা গেল একটা শ্রেণী। দ্বিতীয় হচ্ছে দেখা যাচ্ছে যে 2016 সালের যে মাধ্যম এবং ক্যাটাগরিতে যা ভ্যাকেন্সি পজিশন ছিল সেটা 2025-এ এসে ভ্যাকেন্সির সংখ্যা বেড়েছে বটে, কিন্তু এমন অনেক ক্যাটাগরি এবং মিডিয়াম আছে যেখানে ভ্যাকেন্সি কমে এসছে বা কোনো কোনো ক্ষেত্রে ভ্যাকেন্সি নীল হয়ে গেছে। এটা একটা সাবজেক্ট ম্যাটার অফ চ্যালেঞ্জ, যে যদি ভ্যাকেন্সি তো একই রাখার কথা ডিভিশন বেঞ্চের জাজমেন্ট এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী 2016-র ভ্যাকেন্সি 2016 রিক্রুটমেন্ট রুলসে হোক, সেটা তো তোমরা ভ্যাকেন্সি অ্যাড করলে ভালো কথা, ঠিক, কিন্তু ভ্যাকেন্সি পজিশন চেঞ্জ কী করে হয়ে যাচ্ছে? কারণ হচ্ছে যে আমি হয়তো যে ক্যাটাগরি এবং মিডিয়ামে চাকরি পেয়েছিলাম যে সাবজেক্টের উপরে, সেইটা এখন আর বর্তমানে সেই সাবজেক্ট ক্যাটাগরিতে আর ভ্যাকেন্সি নেই, তাহলে তো আমার অ্যাপ্লাই করার জায়গাই রইল না। এটা একটা। তৃতীয় হচ্ছে এজ, যেটা এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বলা হয়েছে, সেটাতে দেখা যাচ্ছে অনেকেই সেই এজ রিল্যাক্সেশন তাদের দেওয়ার কথা থাকলেও তারা দিতে পারছে না, নিতে পারছে না, তারা অ্যাপ্লাই করতে পারছে না। চতুর্থ হচ্ছে সবথেকে বড় কথা, যেটা টেন্টেডরা যে আবেদন করতে পারবে না, যেটা সুপ্রিম কোর্ট বারবার বলেছে, সেইটা এখানে না নোটিফিকেশানে না রিক্রুটমেন্ট রুলসে কোথাও স্পেসিফিক্যালি মেনশন করা নেই, এবং দেখা যাচ্ছে টেন্টেডরাও আবেদন করতে পারছে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে হাইকোর্টের নির্দেশটাকেই বহাল রেখেছিল, এবং হাইকোর্ট তার জাজমেন্টে বলেছিল যে 2016 মানে যেটা ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি, 16-র যা ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি ছিল তার উপরেই নতুন রিক্রুটমেন্ট হবে, এবং তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন তাদের রুলসকে ট্রু লেটার অ্যান্ড স্পিরিটে ফলো করবে। অর্থাৎ এখানে রুলস বলতে 2016-র রুলস, ওরা রুলসে পরিবর্তন করেছে, তাতে যদি কোনো এক্সট্রা ট্রান্সপারেন্সি তাতে আসে তাতে সেটা ঠিক আছে, স্বাগত জানাচ্ছি সেটাকে আমরা, কিন্তু এই পরিবর্তনের ফলে ওরা ভ্যাকেন্সিগুলোকেও বদলে ফেলেছে, যেটা একটু আগে আমি বললাম। তার পাশাপাশি যদি এটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 363 নম্বর প্যারাগ্রাফের 11 নম্বর পয়েন্ট যেটা ডিরেকশনের, সেইটাকে ভায়োলেট করছে কিনা, এটাও একটা সাবজেক্ট ম্যাটার ছিল। এই সমস্ত ক্ষেত্রে যেটা দেখা গেল সেটা হচ্ছে কোর্ট বেশিরভাগটাকেই বললো যে এটা পলিসি ডিসিশন, যেমন রিক্রুটমেন্ট রুলস এরা পরিবর্তন করতেই পারে, ঠিক আছে। তার পাশাপাশি 45%-এর স্ল্যাবটা উঠে 50%-এ চলে গেছে, সেটাও পলিসি ডিসিশনেই হাইকোর্টের নির্দেশ মোতাবেক সেরকমই দাঁড়াচ্ছে। আর বাকি জিনিস যেগুলো, যে হাইকোর্ট এই সমস্ত পলিসি ডিসিশন এবং এগুলোকে টাচ করছে না, তার কারণ হিসেবে যেটা দেখাতে চাইলেন হাইকোর্ট, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট তার 17 এপ্রিল 2025-এর যে অর্ডার, সেই অর্ডারে যেটা টাইম ফ্রেম করে দিয়েছে, সেই টাইম ফ্রেমটাকে টাচ করা যাবে না। এবার যদি টাইম ফ্রেমটাকে টাচ করা না যায়, তাহলে এই সমস্ত সংশোধন যেগুলো করার দরকার আছে সেগুলো করতে গেলে
সেই টাইম ফ্রেমের মধ্যে এটা প্রসেস কমপ্লিট করা সম্ভব নয়। এটা হচ্ছে হাইকোর্টের অবজারভেশন। অনেকটা সেই কারণেই হাইকোর্ট কিন্তু এই সমস্ত ব্যাপারগুলোতে টাচ করলো না। পক্ষান্তরে হাইকোর্ট এগুলো পলিসি ডিসিশন এবং এগুলো গুড ইন ল বলেই বহাল রাখলো। যে জিনিসটা হাইকোর্ট পরিবর্তন করলো এবং উড়িয়ে দিল সেটা হচ্ছে শুধুমাত্র টেন্টেডদের এই প্রসেসে পার্টিসিপেশনের ব্যাপারটা, অর্থাৎ টেন্টেড যারা তারা পার্টিসিপেট করতে পারবে না। এবার এখানে একটা জিনিস যেটা প্রশ্ন উঠছে যে টেন্টেডরা যদি পার্টিসিপেট করতে না পারে তাহলে যারা এখনো পর্যন্ত পার্টিসিপেট করেছে তাহলে তাদেরকে বাদ দেওয়াতে হবে। তাদেরকে বাদ দেওয়াতে গেলে তাদের যা ডিটেলস 2016 রিক্রুটমেন্ট থেকে আমরা যা ডিটেলস পাচ্ছি এবং বোর্ডের এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং এসএসসির কাছে যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস মিলিয়ে তাদেরকে সেখান থেকে সরাতে হবে এবং তাদের ডিটেলসগুলো সিস্টেমেও ইনপুট নিশ্চয়ই করতে হবে। নাহলে তারা তো আগামীতে যে আবার ফর্ম ফিল আপ করে আটকে যাবে তার নিশ্চয়তা কোথায়? সুতরাং এই পার্টটা দিল, কিন্তু আমার মানে কোর্ট এই কথাটা তার ডাইরেকশনে লিখলেন এবং কিন্তু আমার তাতে মনে হচ্ছে যে তাতে করেও সিস্টেমের পরিবর্তন করার দরকার আছে। নাহলে কিন্তু সেই জিনিসটা স্বতঃস্ফূর্তভাবে স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে বলতে পারবে না যে না আমরা টেন্টেডদেরকে আটকেছি। অর্থাৎ কিনা এইখানটাতে টেন্টেডদেরকে আটকানোর জন্য সিস্টেমটাকে এভাবে ডিজাইন করতে হবে যাতে যারা টেন্টেড লিস্টে কোনোভাবে যাদের নাম ছিল তারা যেন তাদের নাম মারার সঙ্গে সঙ্গে নামের সঙ্গে বাবার নাম হোক বা অন্য কিছু ম্যাচ করে গেলেই তাদেরকে সেখানে আটকে দেওয়া সম্ভব হয়। তো এইটাই। এবার বাকি জিনিসগুলো কোর্ট যেমনটা বললাম পলিসি ডিসিশনের কথা বলেই কোর্ট কিন্তু তাতে আর ইন্টারফেয়ার করলো না। তো এই হচ্ছে আজকে এসএসসির মামলার সাম অ্যান্ড সাবস্ট্যান্স।